রইল প্রেমের নিমন্ত্রণ পর্ব ২৫ লিখেছেন ইয়োস্টাডিমু। ফজরের আজান ভেসে আসতেই ধীরে ধীরে বেলার ঘুম ভাঙল। চোখ খুলতেই কিছুক্ষণ ছাদের দিকে নির্বাক তাকিয়ে রইল সে, যেন বুঝে উঠতে পারছে না সে কোথায় আছে। কয়েক সেকেন্ড পর গতকালের প্রতিটি ঘটনা একে একে মনে পড়তে বুকের ভেতরটা হু হু করে উঠল। গতকাল সকালে সে ছিল বাবা মায়ের আদরের মেয়ে। কলেজে যাওয়া, বন্ধুদের সঙ্গে হাসি আড্ডা, এসবই ছিল তার ছোট্ট পৃথিবী। অথচ মাত্র একদিনের ব্যবধানে সবকিছু কেমন পাল্টে গেছে। আজ সে আইনগতভাবে একজনের স্ত্রী, এই বাড়ির মেয়ের পাশাপাশি পুত্রবধূ। কিন্তু এই নতুন পরিচয়ের সঙ্গে কোনো আনন্দ নেই, নেই কোনো স্বপ্ন, আছে শুধু একরাশ ক্লান্তি, অসহায়ত্ব আর অজানা ভবিষ্যতের ভয়। বেলা ধীরে ধীরে উঠে বসলো। চোখ দুটো এতটাই ফুলে গেছে যে খুলতেও কষ্ট হচ্ছে। সারা রাত প্রায় ঘুমই হয়নি। কান্না আর দুশ্চিন্তার ভেতরেই রাতটা কেটে গেছে। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের আকাশটা ধীরে ধীরে আলোয় ভরে উঠেছে। পাখিদের কিচিরমিচির শব্দে চারপাশ মুখর হলেও তার ভেতরটা যেন নিঃশেষ হয়ে গেছে। মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলে সে অজু করে ফজরের নামাজ আদায় করলো। সিজদায় গিয়ে অনেকক্ষণ মাথা নিচু করে রইল। কাপা কণ্ঠে শুধু একটি দোয়াই করলো, হে আল্লাহ, আমি কাউকে কষ্ট দিতে চাইনি। যদি আমার জন্য সবাই কষ্ট পেয়ে থাকে, তাহলে তুমি আমাকে সেই শক্তি দাও যেন একদিন সব ঠিক করে দিতে পারি। আমার বাবা মা, চাচু চাচি সবাইকে শান্তি দাও, আর আমাকে ধৈর্য দাও। নামাজ শেষ করে অনেকক্ষণ মুনাজাতে বসে রইল সে। ঠিক তখনই দরজার বাইরে মৃদু শব্দ হলো, টকটক। বেলা চমকে তাকালো। বাইরে থেকে ভেসে এলো সারোয়ার খানের স্নেহ ভরা কণ্ঠ, মা, ঘুম ভেঙেছে? বেলা তাড়াতাড়ি চোখের পানি মুছে দরজা খুলে দিল। সারোয়ার খান মেয়েটার ফ্যাকাশে মুখটা দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল। তবুও মুখে মমতার হাসি ফুটিয়ে বললেন, নাস্তা করতে নিচে আয়। কিছু না খেয়ে থাকবি না? গতকাল থেকে ঠিক মতো কিছুই খাসনি। বেলা মাথা নিচু করে বলল, আমার খেতে ইচ্ছে করছে না চাচু। কি ইচ্ছে না হলেও খেতে হবে। নিজের শরীরের উপর কোনো অত্যাচার করবি না। জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন। তিনি আলতো করে বেলার মাথায় হাত রাখলেন। আর একটা কথা মনে রাখিস, এই বাড়িতে তুই একা না। যতদিন আমি আছি ততদিন তোকে ভয় পেতে হবে না। সারোয়ার খানের কথায় বেলার চোখ আবারও ভেজে উঠল। সে কিছু বলতে পারল না, শুধু নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। দরজার বাহিরে এক কোণে দাঁড়িয়ে সব কিছু নীরবে দেখছিল সায়র। বাবার কথাগুলো শুনে তার বুকটা কিছুটা হালকা হলেও মায়ের মুখটা মনে পড়তে আবার ভারী হয়ে উঠল। সে জানে সামনে পথটা মোটেও সহজ নয়। একদিকে নিজের মা, অন্যদিকে নিজের দায়িত্ব। দুই দিকে টানাপোড়েনের মাঝখানে দাঁড়িয়ে আজ প্রথমবারের মতো সে অনুভব করলো, একটা বিয়ে শুধু দুটি মানুষের সম্পর্ক নয়, কখনো কখনো দুটি পরিবারের সবচেয়ে কঠিন পরীক্ষারও শুরু হয়। সকালের নাস্তা শেষ হওয়ার পরও খানবাড়ির পরিবেশে কোনো পরিবর্তন এলো না। ডাইনিং টেবিলে বসে সবাই প্রয়োজন ছাড়া একটি কথাও বলছিলেন না। চামচের টুংটাং শব্দ আর প্লেটে খাবার নাড়াচাড়ার ক্ষীণ আওয়াজ ছাড়া পুরো বাড়িটা যেন নিঃশব্দ হয়েছিল। বেলা মাথা নিচু করে চুপচাপ খাচ্ছিল। গতকালের ঘটনার পর থেকে কারো চোখের দিকে তাকানোর সাহসটুকুও যেন হারিয়ে ফেলেছে সে। অন্যদিকে সায়রও প্রায় কিছুই খায়নি। মাঝে মধ্যে শুধু আর চোখে বেলার দিকে তাকাচ্ছিল। কিন্তু বেলা একেবারের জন্য তার দিকে তাকালো না। মমতাজ বেগম নীরবে নাস্তা শেষ করে উঠে গেলেন। যাওয়ার আগে একবারও বেলার দিকে তাকালো না। তার এই নীরব অপেক্ষাটুই যেন বেলার বুকের ভেতরটা আরও ভারী হয়ে দিল। সবাই ড্রয়িং রুমে এসে বসতেই সারোয়ার খান চারদিকে তাকালেন। সবার মুখেই ক্লান্তি, বিষণ্ণতা আর অস্বস্তির ছাপ স্পষ্ট। কিছুক্ষণ চুপ থেকে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই বাড়িটার কী অবস্থা হয়েছে দেখেছ তো? মনে হচ্ছে যেন কেউ অসুস্থ। কাল যা হওয়ার হয়েছে, কিন্তু তাই বলে আজও সবাই এভাবে মুখ গোমড়া করে বসে থাকবে? কেউ কোনো উত্তর দিল না। বাশার খান শান্ত গলায় বললেন, আসলে কারো মনটা ভালো নেই। সারোয়ার খান মৃদু হেসে বললেন, তাই তো বলছি, মন ভালো করারই ব্যবস্থা করতে হবে। তিনি হঠাৎ বিহানের দিকে তাকিয়ে বললেন, বিহান। জি চাচু। আজ তোমরা চারজনই বাইরে ঘুরে এসো। বিহান অবাক হয়ে বলল, চারজন? হ্যাঁ, তুমি, সায়র, বেলা আর ইরা। বেলার মুখটা মুহূর্তে উঠে গেল। সারোয়ার খান স্নেহভরা গলায় বললেন, ইরা তো বেলার সবচেয়ে কাছের বন্ধু। গতকাল থেকে ওর সঙ্গেও কথা হয়নি।
ওকে ফোন করে নিয়ে এসো, সবাই মিলে কোথাও ঘুরে এসো। কাছাকাছি কোনো পার্ক, নদীর পাড় কিংবা রেস্টুরেন্টে বসে গল্প করো। কিছুক্ষণ এই বাড়ির মধ্যে থাকলে মন ভালো হবে না। বিহানের মধ্যে মুখে হাসি ফুটে উঠল। আইডিয়াটা কিন্তু দারুণ দিয়েছেন চাচ্চু। ঠিক তখনই বেলা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, না, আমি কোথাও যাব না। সবাই তার দিকে তাকালো। বেলা নিচের দিকে তাকিয়েই বলল, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, আমি এখানেই থাকবো। সারোয়ার খান কোমল গলায় বললেন, কেন মা, ভালো লাগছে না? এই ভালো না লাগাটাকেই দূর করার জন্য যেতে হবে। বেলা আবারও মাথা নাড়ালো। চাচু, প্লিজ আমাকে জোর করবে না। নাজনীন সুলতানা মেয়ের পাশে গিয়ে বসে তার হাতটা ধরে বললেন, এভাবে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখলে হবে? মানুষের জীবন সবসময় নিজের ইচ্ছে মতো চলে না মা। একটু বাইরে গেলে মনটা হালকা হবে। বেলা চুপ। বাশার খানও মৃদু হেসে বললেন, আর ইরা থাকবে? ও তোকে এক মুহূর্ত চুপ থাকতে দেবে না। বিহান সঙ্গে সঙ্গে সুযোগটা লুফে নিল। একদম ঠিক। আর আমি আছি না, আজকে এমন এমন কাণ্ড করব যে তোরা হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলবি। বেলা মৃদু বিরক্ত হয়ে বলল, ভাইয়া, আমার হাসতে ইচ্ছে করছে না। এটাই তো সমস্যা, তাই তোকে হাসাতেই হবে। কথাটা বলেই বিহান নিজের ফোন বের করে নাটকীয় ভঙ্গিতে বলল, এইমাত্র আমি সিদ্ধান্ত নিয়েছি অপারেশন। বেলার হাসি শুরু হলো। বাশার খান হেসে ফেললেন। সারোয়ার খানও মুচকি হেসে বললেন, দেখেছ? বিহানও আমার সঙ্গে একমত। বেলা অসহায় চোখে একবার বাবা একবার চাচ্চুর দিকে তাকালো। সবাই একই কথা বলছে। সে বুঝে গেল আজ আর না করে লাভ নেই। ধীরে ধীরে মাথা নিচু করে আসতে বলল, আচ্ছা, যাব। বিহান সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে উঠে দাঁড়ালো। ইয়েস, এই তো আমার বোন। সে সঙ্গে সঙ্গে বেলার ফোন নিয়ে ইরার নম্বরে কল দিল। ইরা ফোন রিসিভ করে বলল, হ্যালো বেলা, তোর খবর কি? গতকাল থেকে অনেক কল দিলাম, ফোন রিসিভ করছিস না কেন? ওপাশে বিহান দুষ্টু গলায় বলল, হ্যালো মিস ইরা, আমি বেলা নই, বেলার একমাত্র হ্যান্ডসাম ভাই বলছি। আপনার জন্য একটি বিশেষ দায়িত্ব আছে। ইরা অবাক হয়ে বলল, কি দায়িত্ব? আজ আপনাকে আমাদের সঙ্গে ঘুরতে যেতে হবে। এটা কোনো অনুরোধ না, সরাসরি আদেশ। ওপাশ থেকে ইরা হেসে বলল, আপনি আবার আমাকে আদেশ দেওয়ার কে? আমি আমি হচ্ছি আজকের ট্যুর ম্যানেজার। ড্রয়িং রুমে বসে থাকা সবাই একটু হেসে উঠল। আর সেই হাসির মাঝেই বেলার ঠোঁটের কোণেও খুব ক্ষীণ, প্রায় অদৃশ্য একটা হাসির রেখা ফুটে উঠল। সেটা হয়তো কেউ খেয়াল করেনি, কিন্তু একজন ঠিকই দেখেছিল। সায়র। মেয়েটার মুখে এতক্ষণ পর সামান্য হাসি দেখে তার বুকের ভেতর জমে থাকা ভারটা যেন অল্প একটু হলেও হালকা হয়ে এলো। ইরার সঙ্গে ফোনে কথা শেষ করেই বিহান মোবাইলটা পকেটে ঢুকিয়ে হেসে বলল, ব্যাস, আর মাত্র 20 মিনিট, তারপর এই পরিবেশ পুরো পাল্টে যাবে। বাশার খান মুচকি হেসে বললেন, তোর আত্মবিশ্বাসটা দেখছি আগের মতোই আছে। আত্মবিশ্বাস না আব্বু, অভিজ্ঞতা। নাজনীন সুলতানা হালকা হেসে ফেললেন। অনেকক্ষণ পর তার মুখেও একটু হাসি দেখা গেল। বেলা অবশ্য চুপচাপ বসেছিল, মাথাটা নিচু, যেন আশেপাশের কোনো কথাই তার কানে যাচ্ছে না। সারোয়ার খান বিষয়টা লক্ষ্য করছিলেন। তিনি ধীরে ধীরে উঠে এসে বেলার সামনে বসলেন। খুব কোমল স্বরে বললেন, মা। বেলা মুখ তুলল। চাচ্চু, একটা কথা বলবি? জি। তুই কি আমার উপর রাগ করেছিস? বেলা অবাক হয়ে মাথা নাড়ল। না, তোমার উপর রাগ করব কেন? তাহলে আমার একটা কথা রাখ। বেলা চুপ করে রইল। সারোয়ার খান তার মাথায় আলতো করে হাত রেখে বললেন, আগামীকাল সারাদিন শুধু কান্না করেছিস। এত কান্না করলে মানুষ ভেতর থেকে ভেঙে যায়। আমি চাই না আমার মেয়েটা এভাবে ভেঙে পড়ুক। আমার মেয়েটা। এই কথাটা শুনে বেলার বুকটা কেঁপে উঠল। চোখের কোণে আবার পানি জমে উঠল। সারোয়ার খান মৃদু হেসে বললেন, দেখলি, আবার কাঁদছিস? আমি আমি চেষ্টা করছি চাচু নিজেকে স্বাভাবিক রাখার। সারোয়ার খান দীর্ঘশ্বাস ফেললে বলল, জানি তোর জীবনে যা হয়েছে সেটা মেনে নেওয়া সহজ নয়, কিন্তু একটা কথা মনে রাখিস, এই বাড়িতে তুই একা না। তিনি একবার সায়রের দিকে তাকিয়ে আবার বললেন, আমি আছি, তোর চাচি আছেন, যদিও এখন সে অনেক কষ্টে আছেন। তোর আব্বু আম্মু আছে, বিহান আছে,
সায়র আছে। বেলা ধীরে ধীরে চোখ মুছে ফেলল। চাচু, আমি শুধু চাই আমার জন্য আর কেউ কষ্ট না পাক। কেউ কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে। সারোয়ার খান শান্ত কণ্ঠে বললেন, সেটা আর তোর হাতে নেই মা। কখনো কখনো আল্লাহ এমন কিছু লিখে রাখেন যেটা মানুষ চাইলেও বদলাতে পারে না। তখন আমাদের শুধু ধৈর্য ধরতে হয়। বেলা কোনো উত্তর দিল না। ঠিক তখনই বাইরে একটা সিএনজির হর্ন শোনা গেল। বিহান সোফা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। এই যে, মনে হচ্ছে টর্নেডো এসে গেছে। কিন্তু এত তাড়াতাড়ি আসলো কিভাবে? সায়র ভ্রু কুঁচকে বলল, টর্নেডো? বিহান হেসে বলল, ইরা এসেছে। কথা শেষ হতেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো ইরা, হাতে ছোট্ট একটা ব্যাগ, চোখে মুখে উদ্বেগ। ভেতরে ঢুকেই প্রথমে সবাইকে সালাম দিল। সবাই উত্তর দিতে তার চোখ বেলার উপর গিয়ে থামল। মাত্র একদিনের ব্যবধানে মেয়েটা কতটা বদলে গেছে। মুখ ফ্যাকাশে, চোখ ফুলে লাল, ঠোঁটে কোনো হাসি নেই। ইরার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো না, দৌড়ে গিয়ে বেলাকে জড়িয়ে ধরল। পাগলি, এই একটি শব্দ শুনেই বেলা নিজেকে আর সামলাতে পারল না। সে শক্ত করে ইরাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ইরা, ড্রয়িং রুমে উপস্থিত সবাই নিঃশব্দে সেই দৃশ্যটা দেখছিলেন। বন্ধুত্বের সম্পর্কটা কখনো কখনো রক্তের সম্পর্কের চেয়েও গভীর হয়ে ওঠে। আজ সেই দৃশ্যটাই যেন চোখের সামনে ফুটে উঠেছে। ইরা আলতো করে বেলার মাথায় হাত বুলিয়ে বলল, আর কাঁদবি না। এখনও তৈরি হসনি? আয়, আমি তোকে সাজিয়ে দিব। ঠিক তখনই বিহান গলা খাকারি দিল। আমাদের সামনে এত আবেগ দেখানোর দরকার আছে? ইরা চোখ পাকিয়ে বলল, আপনার সমস্যা কি? সমস্যা হলো আমার শার্ট ভিজে যাবে মনে হচ্ছে। ইরা সঙ্গে সঙ্গে একটা কুশন তুলে ছুঁড়ে মারল। চুপ করেন। আপনার বুকে গিয়ে আমরা কান্না করছি নাকি? আরে, আসতে না আসতেই এত নিরীহ ছেলেটার উপর হামলা শুরু করে দিলেন। ইরা মুখ বেঁকিয়ে বেলাকে নিয়ে উপরে উঠে গেল। গাড়িটার ইঞ্জিন স্টার্ট হতেই খানবাড়ির বিশাল লোহার গেটটা ধীরে ধীরে খুলে গেল। বিকেলের কোমল রোদ ইতিমধ্যে চারপাশটাকে উজ্জ্বল করে তুলেছে। রাতের ভারী অন্ধকার আর বিষণ্ণতার বিপরীতে আজকের আকাশটা ছিল একেবারে নির্মল। হালকা বাতাসে রাস্তার দুপাশের কৃষ্ণচূড়ার ডালপালাগুলো দুলে উঠেছে। প্রকৃতি যেন নিজের নিয়মেই সুন্দর, অথচ সেই সৌন্দর্যের ছোঁয়া এখনও গাড়ির ভেতরে বসে থাকা একটি মানুষের মন পর্যন্ত পৌঁছাতে পারেনি। ড্রাইভিং সিটে বসেছে সায়র, তার পাশের সিটে বিহান, আর পেছনের সিটে পাশাপাশি বসেছে ইরা ও বেলা। তবে পাশাপাশি বসলেও বেলার দৃষ্টি ছিল জানালার বাইরের দিকে। গাড়ির কাচের ওপাশে ছুটে চলা শহরটাকে দেখছিল ঠিকই, কিন্তু তার চোখে ছিল কৌতূহল, ছিল মনে হচ্ছিল বাইরের কিছুই যেন তাকে স্পর্শ করতে পারছে না। সায়র খুব স্বাভাবিক থাকার চেষ্টা করছিল। দুহাত শক্ত করে স্টিয়ারিংয়ে ধরে সামনের রাস্তার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে রিয়ার ভিউ মিররে তার চোখ চলে যাচ্ছে পেছনের ছিটে। বেলা এখনও আগের মতোই নিশ্চুপ। সেই নিশ্চুপ মুখটা দেখলেই তার বুকের ভেতরটা কেমন অদ্ভুত ভারী হয়ে উঠছে। গতকাল নিজের সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই, কিন্তু সেই সিদ্ধান্তের ভারটা যে বেলার কাঁধেও সমানভাবে এসে পড়েছে, সেটাই তাকে বারবার কষ্ট দিচ্ছে। নীরবতাটা বেশ কিছুক্ষণ ধরে গাড়ির ভেতরে দখল করে রাখল। শেষ পর্যন্ত সেই নীরবতা ভাঙার দায়িত্বটা যথারীতি নিজের কাঁধে তুলে নিল বিহান। সে হঠাৎ সামনের ড্যাশবোর্ডে আলতো টোকা দিয়ে নাটকীয় গলায় বলল, সায়র, একটা কথা বলি। বল। এই গাড়িতে কি কথা বলা নিষিদ্ধ? সায়র মুচকি হেসে বলল, কেন? কারণ আমরা বের হয়েছি 10 মিনিট হতে চলল। এই 10 মিনিটে তুই মোটে 3টা শব্দ বলেছিস, সিট বেল্ট বাঁধো, দরজা লাগাও আর চলো। এর বাইরে তোর মুখ থেকে আর কোনো শব্দ বের হয়নি। ইরা সঙ্গে সঙ্গে হেসে ফেলল। আমি তো ভাবছিলাম শুধু আমারই এমন মনে হচ্ছে। বিহান দীর্ঘশ্বাস ফেলে বলল, এভাবে চলতে থাকলে আজকে আমরা ঘুরতে না গিয়ে শোকসভা করে বাড়ি ফিরব। ইরাও দুষ্টু ভঙ্গিতে মাথা নাড়ল। আমারও তাই মনে হচ্ছে। সায়র এবার হালকা হেসে বলল, তোদের দুজনকে একসঙ্গে আনাটাই ভুল হয়েছে।
কেন? তোরা দুজন একসঙ্গে থাকলে 5 মিনিটও শান্তিতে থাকতে দিস না। ইরা ভ্রু উঁচু করে বলল, দোষটা সবসময় আমাদেরই কেন হবে? বিহান সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, একদম। আজকে আমরা নির্দোষ। আপনি আর নির্দোষ। ইরা ঠোঁট বাঁকিয়ে তাকালো। আপনার মুখে এই কথাটা শুনে হাসি পাচ্ছে। বিহান অবাক হওয়ার ভান করে বুকের উপর হাত রাখলো। দেখেছিস সায়র, এই মেয়েটা আমাকে সম্মানই করে না। সম্মান পাওয়ার মতো কাজ তো করতে হবে। আচ্ছা, তাহলে বলো তো আমি এমন কি করেছি? ইরা আঙুল গুনে গুনে বলতে শুরু করলো। প্রথমত, ফোনে আমাকে আদেশ করেছেন। দ্বিতীয়ত, বাড়িতে ঢুকতেই আমার সঙ্গে তর্ক শুরু করেছেন। তৃতীয়ত, থামুন থামুন। বিহান 2 হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে করলো আর বলল, হবে না। আমি বুঝে গেছি আমার বিরুদ্ধে আপনার কাছে বিশাল চার্জশিট জমা আছে। কথাটা শেষ হতেই গাড়ির ভেতর হালকা হাসির রোল উঠল। অনেকক্ষণ পর বেলার ঠোঁটের কোণেও অজান্তেই এক ফোঁটা হাসি ফুটে উঠল। সেটা খুব ক্ষীণস্থায়ী ছিল, কিন্তু সেই ছোট্ট হাসিটুকু সায়রের চোখ এড়ালো না। রিয়ার ভিউ মিররে ভেসে ওঠা সেই হাসিটা দেখে অদ্ভুত এক প্রশান্তি নেমে এলো তার মুখে। সে কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, এই হাসিটা যদি ধীরে ধীরে আবার ফিরিয়ে আনতে পারি, তাহলে হয়তো আজকের সব কষ্ট একদিন দূর হয়ে যাবে রে বেলা। আবার সেই চঞ্চলবতী হয়ে ফিরে আয়। ঠিক সেই সময় রাস্তার সামনে একটি ছোট্ট গর্ত পড়ায় গাড়িটা হালকা ঝাঁকুনি খেলো। অপ্রস্তুত হয়ে বেলা সামনের দিকে একটু ঝুঁকে পড়ল। প্রতিক্রিয়া স্বরূপ সায়রের বাঁ হাতটা স্বতঃস্ফূর্তভাবে সামান্য পেছনের দিকে সরে এলো, যেন কোনো অদৃশ্য আশঙ্কা থেকে তাকে আগলে রাখতে চাইছে। যদিও তাদের মাঝে সিটের দূরত্ব ছিল, তবুও সেই অচেতন প্রক্রিয়াটা বেলার চোখ এড়ালো না। এক মুহূর্তের জন্য দুজনের দৃষ্টি রিয়ার ভিউ মিররের মাধ্যমে এক হয়ে গেল। কেউ কিছু বলল না। সায়র নিঃশব্দে আবার স্টিয়ারিংয়ে মন দিল, আর বেলা ধীরে ধীরে মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। কিন্তু এবার তার বুকের ভেতরের অস্থিরতার সঙ্গে যেন অচেনা নিরাপত্তাবোধও নীরবে জায়গা করে নিতে শুরু করলো। প্রায় 40 মিনিটের পথ পেরিয়ে গাড়িটা শহরের কোলাহল ছেড়ে অনেকটা নিরিবিলি এক এলাকায় এসে ঢুকলো। চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলে যেতে লাগলো। উঁচু উঁচু ভবনের পরিবর্তে চোখে পড়েছে বিস্তীর্ণ সবুজ মাঠ, সারি সারি গাছ, আর দূরে রূপালী রঙের এক প্রশস্ত নদী। নদীর ঠিক পাশেই সুন্দর করে সাজানো একটি বিনোদন কেন্দ্র। চারদিকে নানা রকম ফুলের বাগান, লাল ইটের হাঁটার পথ, ছোট ছোট কাঠের বেঞ্চ, আর নদীর বুকের উপর অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যাওয়া কাঠের জেটি। বিকেলের কোমল রোদ তখন ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢেলে পড়েছে। সেই সোনালি আলো নদীর পানিতে পড়ে চিকচিক করছে। হালকা বাতাসে নদীর ঢেউগুলো তীরে এসে বারবার আছড়ে পড়ছে। ধীরে কয়েকটি ছোট ছোট অলস ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছে। কয়েকটি শিশু ঘুড়ি উড়াচ্ছে। আবার আশেপাশে পরিবার নিয়ে মানুষজন গল্পে মেতে উঠেছে। গাড়ি থামতে বিহান দরজা খুলে নেমে দুহাত ছড়িয়ে গভীর করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। আহ, এই বাতাসটার জন্যই তো এখানে আসা। ইরা হেসে গাড়ি থেকে নেমে চারপাশে তাকিয়ে বলল, জায়গাটা সত্যি অনেক সুন্দর। মনে হচ্ছে এখানে এলে মন খারাপ করে থাকাটাই অপরাধ। সায়র গাড়ির দরজা লক করতে করতে একবার পেছন ফিরে তাকালো। বেলা এখনও নেমে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু অন্যদের মতো চারপাশ দেখছে না। দুহাত ওড়নার প্রান্তে জড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। সারাটা পথ সে আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হলেও তার ভেতরে সংকোচ এখনও কাটেনি। ইরা ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে হাতটা ধরে বলল, চল না। বেলা মৃদু স্বরে বলল, তোরা ঘোর, আমি এখানেই বসে থাকি। একদম না, আমার ভালো লাগছে না ইরা। ইরা এবার তার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, তুই কি জানিস, তোর মুখটা এমন গোমড়া হয়ে থাকলে আমাদেরও ভালো লাগে না। আজকে শুধু নিজের জন্য না, আমাদের জন্য একটু হাসার চেষ্টা কর। বেলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব আস্তে মাথা নাড়ল। চারজন ধীরে ধীরে নদীর পাশের লাল ইটের পথ ধরে হাঁটতে শুরু করলো। বাতাসের ঝাপটায় বেলার কপালের পাশে বেরিয়ে থাকা কয়েকটি চুল বরাবর মুখের উপর এসে পড়ছিল। সে বারবার হাত দিয়ে সেগুলো সরিয়ে নিচ্ছিল। সায়র কয়েক কদম সামনে হাঁটছিল। হঠাৎই তার চোখে পড়ল বাতাসে উড়ে আসা চুলগুলো বারবার বেলার চোখে লাগছে। সে এক মুহূর্ত থেমে পেছন ফিরে তাকালো। কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিল। সে জানে এই মুহূর্তে অযথা কোনো যত্ন দেখালে বেলা আরও অস্বস্তিতে পড়বে। তাই শুধু ধীর পায়ে তাদের গতির সঙ্গে নিজের গতি মিলিয়ে নিল। দূরের
নদীর উপর দিয়ে এক ঝাঁক সাদা বক উড়ে গেল। এরা হঠাৎ শিশুদের মতো উচ্ছ্বসিত হয়ে উঠল। দেখ দেখ, কি সুন্দর! সে আনন্দে বেলার হাত টেনে নদীর আরও কাছে গিয়ে গেল। বেলা নদীর দিকে তাকিয়ে রইল। হালকা বাতাসে তার ওড়নাটা উড়ে উঠেছে। নদীর পানিতে অস্তগামী সূর্যের আলো চিকচিক করছে। অদ্ভুত এক শান্তি চারপাশে ছড়িয়ে আছে। অনেকক্ষণ পর তার বুকের ভেতরে জমে থাকা অস্থিরতাগুলো যেন একটু একটু করে নরম হতে শুরু করলো। সে খুব ধীরে নিজের অজান্তেই গভীর একটা নিঃশ্বাস নিল। মনে হলো এতদিন পর যেন প্রথমবারের মতো বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। বিহানারীরা নিজেদের গল্পে মেতে কখন যে অনেকটা সামনে চলে গেছে সেটা বেলা কিংবা সায়র কেউই খেয়াল করেনি। নদীর পাড়ে লাল ইটের সরু পথটা অনেকটাই ফাঁকা। চারপাশে ছড়িয়ে আছে বিকেলের শেষ আলো। পশ্চিম আকাশে সূর্যটা ধীরে ধীরে নদীর বুকে নেমে যাচ্ছে। বেলা খুব ধীরে ধীরে হাঁটছিল। তার পায়ের গতি এতটাই ধীর ছিল যে যেন কোথাও পৌঁছানোর কোনো তাড়া নেই। মাঝে মাঝে সে নদীর দিকে তাকাচ্ছে, আবার কখনো দূরে আকাশের দিকে। দীর্ঘদিন পর প্রকৃতির এত কাছাকাছি এসে তার বুকের ভেতরে জমে থাকা ভারগুলো যেন একটু একটু করে হালকা হতে শুরু করেছে। সায়র তার থেকে 2-3 কদম দূরে হাঁটছিল। সে ইচ্ছে করলেই বেলার একদম পাশে এসে হাঁটতে পারত, কিন্তু সে তা করল না। কারণ সে জানে কিছু সম্পর্কের কাছে যাওয়ার আগেই দূরত্বটুকু সম্মান করতে হয়। কয়েক মুহূর্ত দুজনের মাঝে কোনো কথা হলো না। শুধু বাতাস বইছে, নদী বয়ে যাচ্ছে, আর পাশাপাশি হেঁটে চলছে দুটি মানুষ যাদের ভাগ্য একসাথে বেঁধে দিয়েছে, অথচ মন এখনও একে অপরের চিনে নেওয়ার পথে। হঠাৎ বেলা থেমে গেল। সামনেই নদীর দিকে একটু বেরিয়ে যাওয়ার কাঠের একটি ছোট্ট জেটি। সে ধীরে ধীরে সেখানে গিয়ে রেলিংয়ে হাত রাখল। চোখ স্থির হয়ে রইল নদীর পানির দিকে। সায়রা কিছুটা দূরে গিয়ে থামল। সে কোনো কথা বলল না। বেলার এই নীরবতায় হস্তক্ষেপ করতে তার ইচ্ছে করল না। কয়েক মিনিট এভাবেই কেটে গেল। শেষ পর্যন্ত বেলায় খুব আস্তে বলল, জায়গাটা খুব সুন্দর। সায়র তার দিকে না তাকিয়ে মৃদু স্বরে উত্তর দিল, হ্যাঁ। আবার নীরবতা। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বলল, আমি যখন খুব বেশি ক্লান্ত হয়ে যাই, মানসিক অশান্তি লাগে কিংবা কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তখন এভাবে চলে আসি এখানে। বেলা এবার একটু অবাক হয়ে তার দিকে তাকালো। কেন? সায়র মৃদু হেসে মাথা নাড়ল। ধারের স্নিগ্ধ হাওয়া মানুষের ভেতরের অস্থিরতাগুলোকে ধীরে ধীরে শান্ত করে দেয়। বেলা আবার নদীর দিকে তাকালো। খুব আস্তে বলল, হয়তো সত্যি তাই। বাতাসটা হঠাৎ একটু জোরে বইতে শুরু করলো। বেলার কপালের সামনে নেমে আসা এলোমেলো চুলগুলো বারবার চোখের ওপর এসে পড়ছিল। সে বারবার হাত দিয়ে সরিয়েছিল। সায়র কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল। তারপর নিজের পকেট থেকে একটা ছোট কালো হেয়ার ব্যান্ড বের করলো। বেলাকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, এটা তো আমার মনে হচ্ছে। বেলা বিস্মিত হয়ে ব্যান্ডটার দিকে তাকিয়ে রইল। এটা সেই হেয়ার ব্যান্ড যেটা একদিন ভুল করে সায়রের রুমে ফেলে এসেছিল, যেটা নিয়ে তাদের মধ্যে অদ্ভুত এক বিব্রতকর মুহূর্ত তৈরি হয়েছিল। সেদিনই প্রথম বেলা সায়রকে ভালো লাগার কথা জানায়। ভাবতেই লজ্জা পেল সে। বেলা ধীরে ধীরে ব্যান্ডটা হাতে নিল। তার ঠোঁটের কোণে অজান্তে খুব ক্ষীণ একটা হাসি ফুটে উঠল। আপনি এটা কোথায় পেলেন? সায়র হালকা হেসে বলল, টেবিলের নিচে পড়েছিল। এক মুহূর্ত থেমে আবার বলল, ভাবছিলাম একদিন মালিককে ফেরত দিয়ে দেব। বেলা চোখ দুটো কয়েক সেকেন্ডের জন্য সায়রের চোখের সঙ্গে আটকে গেল। বেলা খুব ধীরে বলল, ধন্যবাদ। সায়র মাথা নাড়ল। আজ থেকে ধন্যবাদ শব্দটা কম বলার চেষ্টা করবি। আমরা এখন স্বামী স্ত্রী। এইসব ধন্যবাদ টানবি না আমাদের মাঝে। কথাটা বলেই সায়র যেন নিজের একটু অপ্রস্তুত হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে নদীর দিকে তাকিয়ে ফেলল। আর বেলা তার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। এত সহজ, এত স্বাভাবিকভাবে সায়র বলে ফেলল কথাগুলো, যা বেলার মনকে জড়িয়ে গেল। তার অজান্তেই ঠোঁটের কোণে খুব ছোট্ট লাজুক একটা হাসি ফুটে উঠল। সেই হাসিটা দেখে সায়রের বুকের ভেতরেও অদ্ভুত এক প্রশান্তি নেমে এলো।